আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আমাদের আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনের আজকে আমাদের ৪৭তম অতিথি শামসুর রহমান। উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ আলী। এ পর্বের মাধ্যমে আমরা শামসুর রহমানের কাব্য, কবিতা, ব্যক্তি জীবন ও সাহিত্য জীবন থেকে বারবার পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে জানার চেষ্টা করব। শামসুর রহমান বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি এবং তার সমকালীন কবিদের মধ্যে বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ ছিলেন তিনি। তো চলুন ছন্দের মাধ্যমে তার কাব্যগুলো জানার চেষ্টা করি। আজকের ছন্দটি একটু ব্যতিক্রম। ছন্দটি আমরা সাজিয়ে নিয়েছি বীজগণিতিক সূত্রের মতো করে। ছন্দটি হচ্ছে 4b প্লাস 2 × n+p প্লাস ডোর। দেখুন, এই তিনটি শব্দ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে শামসুর রহমানের বিখ্যাত 11টি কাব্য আমাদের আজীবন মুখস্থ, ঠুটস্থ, আত্মস্থ, হৃদয়স্থ ও কণ্ঠস্থ থাকবে। তো চলুন আমরা ছন্দের সাথে সাথে কাব্যগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি। তার আগে আমি বলে রাখি, অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাইয়া ছন্দটি কীভাবে পড়ব? ছন্দটি ডিরেক্ট মুখস্থ পড়বেন 20 থেকে 25 বার। 20 থেকে 25 বার এই তিনটি মাত্র শব্দ যদি আপনি পড়েন, আপনার 30 থেকে 35 সেকেন্ড সময় লাগতে পারে। এতে করে হবে কি, আপনার শামসুর রহমানের কাব্যগুলো দীর্ঘদিন মনে থাকবে। এবং এই শামসুর রহমানের কাব্যগুলো আপনার একদমই মুখস্থ করার কোনো দরকার নেই। জাস্ট ছন্দের সাথে সাথে আমি যেভাবে মিলিয়ে মিলিয়ে পড়ি সেইভাবে 5 থেকে 7 বার পড়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনার মনে রয়েছে। তো চলুন ছন্দাংশের সাথে আমরা কাব্যগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি। প্রথমে ছিল 4b, অর্থাৎ 4টা বি আমরা নিয়েছি। 4টা বি দ্বারা 4টি কাব্যকে মিন করা হবে। প্রথম বিতে হচ্ছে বন্দি শিবির থেকে, দ্বিতীয় বি হচ্ছে বিধ্বস্ত নীলিমা নামে যে কাব্য রয়েছে সেটি, তৃতীয় বি হচ্ছে বাংলাদেশ স্বপ্ন দেখে, চতুর্থ বি হচ্ছে বুকতার বাংলাদেশের হৃদয়। এবার 2 × n+p, এখানে হচ্ছে দুইটা এন আছে, দুইটা পি আছে, অর্থাৎ দুইটা এনে দুইটি কাব্য এবং দুটো পিতে দুইটি কাব্য। প্রথম এন দ্বারা নিরালোকে দিব্যরথ, একটি বিখ্যাত কাব্য। তারপর হচ্ছে নিজ বাসভূমে। প্রথম পিতে হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। পরের পি হচ্ছে প্রতিদিন ঘরহীন ঘরে। এরপর ডোর, ডিতে হচ্ছে দুঃসময়ের মুখোমুখি, ওতে হচ্ছে উদ্ভট উটের পিছে চলছে স্বদেশ, আর হচ্ছে রদ্দ করটিতে। দেখুন, আমি প্রায় প্রত্যেকটি সাহিত্যকর্ম আলোচনা করার সময় ছন্দের মাধ্যমে যে সকল বিখ্যাত কাব্য, সাহিত্য, উপন্যাস ধরা হয় সেখান থেকে আমি আবার শর্ট করে দিই, কিন্তু শামসুর রহমান থেকে শর্ট করা যাচ্ছে না, কারণ শামসুর রহমান থেকে এত এত প্রশ্ন আসে। কাজী নজরুল, রবীন্দ্রনাথ থেকে যেমন প্রশ্ন আসে, কাজী নজরুল এবং রবীন্দ্রনাথকে যদি বাদ দেই, তাহলে বাংলা সাহিত্যের বিখ্যাত এবং উল্লেখযোগ্য একজন কবির মধ্যে হচ্ছে শামসুর রহমান। এই শামসুর রহমান থেকে প্রত্যেকটা কাব্য থেকেই প্রশ্ন এসেছে, অসংখ্য প্রশ্ন এসেছে। আমরাও প্রায় 20টি প্রশ্ন ধরেছি, যেগুলো হুবহু বিভিন্ন পরীক্ষায় এসেছে। কাজেই এখান থেকে আর কোনো কাব্য আমি বাদ দিচ্ছি না। আপনারা যা ছন্দটি পড়বেন, ছন্দটি পড়ে 11টি কাব্যই মনে রাখার চেষ্টা করবেন। যেহেতু ছন্দটি পড়তে হবে কেবল 4b প্লাস 2 × n+p প্লাস ডোর, এই তিনটি শব্দ যদি আমরা মনে রাখি, যেহেতু আমাদের 11টি কাব্য মনে থাকবে, সেহেতু এত প্যারা নেওয়ার কিছু নেই। জাস্ট ছন্দটি পড়বেন, কাব্যগুলো মনে রাখার চেষ্টা করবেন। তো চলুন ছন্দের মাধ্যমে এবার আমরা শামসুর রহমান ওনার নামটার দিকে লক্ষ্য করবেন। এই নাম নিয়েও কিন্তু প্রশ্ন আসে, নিচের কোনটি শুদ্ধ, সেখানে শামসুর রহমানকে বিভিন্নভাবে লেখা হয়। ওনার নাম কিন্তু রহমান, আর এর পর একটা আকার আছে, এটিও লক্ষ্য করবেন। শামসুর রহমানের বিখ্যাত কিছু কবিতা আমরা নিয়েছি। যেহেতু কবিতা থেকেও প্রশ্ন আসে, আগেই বলে নিয়েছি যে শামসুর রহমান একজন বিখ্যাত কবি আমাদের বাংলা সাহিত্যের জন্য তথা বাংলাদেশের জন্য। রবীন্দ্রনাথ এবং নজরুল তো বিখ্যাত, কিন্তু তারা কিন্তু আমাদের বাংলাদেশি না, তারা হচ্ছে ইন্ডিয়ান বা কলকাতার। কিন্তু শামসুর রহমান কিন্তু তিনি আমাদের বাংলাদেশি। তার বাড়ি হচ্ছে নরসিংদী, জন্ম হচ্ছে ঢাকায়। কাজে সে আমাদের সাহিত্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ছন্দের মাধ্যমে আমরা শামসুর রহমানের কিছু বিখ্যাত কবিতা জানার চেষ্টা করি। ছন্দটি হচ্ছে আসাদ, বারবার লাশ দেখার পণ্ডশ্রম বাদ দাও, লাশের বিনিময়ে আজ তোমাকে একটি স্বাধীন বর্ণমালা উপহার দিলাম। দেখুন, কেউ একজন হয়তো বলছে, বা শিক্ষক ছাত্রকে বলছে, বা একজন বিজ্ঞ লোক একজন তরুণকে বলছে আসাদ নামের,
যে আসাদ, বারবার লাশ দেখার পণ্ডশ্রম বাদ দাও, লাশের বিনিময়ে আজ তোমাকে একটি স্বাধীন বর্ণমালা উপহার দিলাম। এই ছন্দটি দেখুন, আপনি বাস্তব জীবনের সাথে রিলেট করে কল্পনা করে আপনি পড়তে পারবেন। অর্থাৎ এরকম কোনো ছন্দ নেওয়া হয়নি এখানে, বা এমন কোনো ছন্দ বানানো হয়নি যাতে আপনার মনে থাকবে না। তো চলুন ছন্দের সাথে সাথে আমরা বিখ্যাত কবিতাগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি। আসাদ বলতে আসাদের শার্ট নামে যে কবিতাটি ছিল শামসুর রহমানের, সেটিকে বোঝানো হয়েছে। বারবার বলতে বারবার ফিরে আসে। লাশ বলতে এ লাশ আমরা রাখবো কোথায় নামে একটি বিখ্যাত কবিতা রয়েছে। পণ্ডশ্রম বলতে পণ্ডশ্রম একটি কবিতা রয়েছে, বিখ্যাত কবিতা, যেটা আমরা স্কুল লেভেলে পড়েছি। তোমাকে বলতে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা নামে একটি কবিতা রয়েছে শামসুর রহমানের। একটি ফটোগ্রাফ, যেটা ইন্টারমিডিয়েটে আমরা পড়েছি, ইন্টারমিডিয়েটের পাঠ্যপুস্তকের একটি কবিতা। স্বাধীনতা তুমি একটি বিখ্যাত কবিতা। বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা নামে একটি বিখ্যাত কবিতা রয়েছে শামসুর রহমানের। তো দেখুন, এই 1.5 লাইনের ছন্দটি যদি আপনি মনে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার শামসুর রহমানের বিখ্যাত 8টি কবিতা আপনার আজীবন মুখস্থ, টুটস্থ, আত্মস্থ, হৃদয়স্থ থেকে যাবে। তো চলুন এবার আমরা শামসুর রহমানের সাহিত্যকর্ম সম্পর্কে বেসিক কিছু জানার চেষ্টা করি, ব্যক্তি ও সাহিত্য জীবন সম্পর্কে বেসিক কিছু তথ্য জানার চেষ্টা করি। শামসুর রহমানের জন্ম 24 অক্টোবর 1929। শামসুর রহমানের জন্মস্থান, এই তথ্যটি ভুল আছে, কিন্তু এভাবে অনেক পরীক্ষায় প্রশ্ন এসেছে, দ্যাটস ওয়াই আমরা প্রশ্নটি ধরেছি। তথ্যটি ভুল, আমি ব্যাখ্যা করি। তার জন্মস্থান হচ্ছে ঢাকায়। তিনি ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন, কিন্তু তার পৈতৃক নিবাস বা বাবার বাড়ি বা পৈতৃক ভিটা হচ্ছে পারাতলী গ্রাম, রায়পুরা উপজেলা, নরসিংদী। আপনারা দুইটি পড়বেন এখানে, মাহুয়াটুলি ঢাকা, এটাও পড়বেন, প্লাস এই পারাতলী গ্রাম, রায়পুরা, নরসিংদী, এটাও পড়বেন। অর্থাৎ দুইটার যেটাই অপশনে থাকে সেটাই আপনারা উত্তর করবেন। তবে কোনো কারণে যদি দুইটাই অপশনে থাকে, সেই ক্ষেত্রে কারেক্ট উত্তর হবে মাহুয়াটুলি, ঢাকা। ওকে, এবার আমরা পরের তথ্যে চলে যাই। শামসুর রহমান ছিলেন বাংলাদেশের সমকালীন কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেটা আমরা ইতিপূর্বে বলেছি। তাকে নাগরিক কবিও বলা হয়, এটি শামসুর রহমানের একটি উপাধি, তিনি হচ্ছেন নাগরিক কবি। পরের তথ্য হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি মজলুম আবিদ নামে কবিতা লিখতেন। তাহলে মজলুম আবিদ এটি হচ্ছে শামসুর রহমানের একটি শব্দনাম। পরের তথ্যটি হচ্ছে 17 আগস্ট 2006 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে যদি প্রশ্ন আসে কোন কবির জন্ম ও মৃত্যু ঢাকায়, তাহলে উত্তর কী হবে? শামসুর রহমান হবে, কারণ তার জন্ম হচ্ছে ঢাকায়, মৃত্যু হচ্ছে ঢাকায়। শামসুর রহমানের একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে অক্টোপাস। ওকে, শামসুর রহমানের আত্মস্মৃতিমূলক দুটি বিখ্যাত বই রয়েছে, আত্মস্মৃতিমূলক। একটি হচ্ছে স্মৃতি শহর, একটি হচ্ছে কালের ধুলোয় লেখা। এই কালের ধুলোয় লেখা থেকে অনেকবার প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষায়। পরের তথ্যটি হচ্ছে শামসুর রহমানের 3টি শিশুতোষ গ্রন্থ রয়েছে, বিখ্যাত 3টি শিশুতোষ গ্রন্থ। তার মধ্যে এলাটিং ব্লাটিং, যা আমরা বাচ্চাদের পড়াই, ধান মানলে কুরু দিব, এখনও বাচ্চাদের পড়ানো হয়। আরেকটি হচ্ছে গোলাপ ফোটে খুকির হাতে। তো আমাদের সাহিত্যকর্মগুলো আলোচনা শেষ হয়ে গেল। এবার শামসুর রহমানের বিখ্যাত কয়েকটি পংক্তি জানবো আমরা। যেহেতু শামসুর রহমান একজন বিখ্যাত কবি, তার বিভিন্ন কবিতার লাইন পরীক্ষায় হুবহু আসে। প্রথম পংক্তিটি হচ্ছে স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা। পরের লাইনটি হচ্ছে স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। তৃতীয় পংক্তিটি হচ্ছে এ আমার ছোট ছেলে, এটি হচ্ছে একটি ফটোগ্রাফ নামে যে কবিতাটি রয়েছিল, যেটা আমাদের ইন্টারমিডিয়েটের পাঠ্যপুস্তকে ছিল আমাদের সময়ে, সেটির লাইনগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখন পাঠ্যপুস্তকে আছে কি না আমার এক্সাক্ট খেয়াল নেই। তো আমরা পড়ছি কবিতাটি। এ আমার ছোট ছেলে যে নেই এখন পাথরের টুকরোর মতন, ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর 3 আগে কাকডাকা গ্রীষ্মের দুপুরে। দেখুন কত সুন্দর এবং একবারে বাস্তব। যখন আপনি কবিতাটি পড়েন মনে হয় আপনি সব কিছু চোখের সামনে দেখতে পাচ্ছেন, এরকম আর কি। অর্থাৎ শামসুর রহমানের ছোট ছেলে যে পাথরের টুকরোর মতো, পাথরের টুকরো যেমন পুকুরের পানিতে ডুবে যায়, সেইভাবে ডুবে গেছে কত বছর আগে? 3 বছর, বছর 3 আগে কাকডাকা গ্রীষ্মের দুপুরে। অর্থাৎ গ্রীষ্মের একটা কাকডাকা দুপুরবেলায় ঘটনাটি ঘটেছে। 4 নং উক্তিটি হচ্ছে মেঘনা নদী দেব পারি কল অলা এক নায়ে, আবার আমি যাব আমার পারাতলি গায়ে। 5 নং
পংক্তিটি হচ্ছে, এই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে, কানের খুঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে, আকাশ থেকে চিলটাকে আজ ফেলবো পেরে ঢিলে। এটা হচ্ছে পণ্ডশ্রম, অর্থাৎ যেখানে শ্রম দেওয়ার কথা সেখানে শ্রম না দিয়ে অন্য জায়গায় শ্রম দেওয়ার যেই অপচেষ্টা সেটাকেই বলা হয় পণ্ডশ্রম। অর্থাৎ কান যে চিলে নিচে, কানে হাত না দিয়ে, কানটা আসলে আছে কি না সেটিকে হাত না দিয়ে সবাই চিলের খোঁজে মাঠে ঘাটে বিলে ছুটে বেড়াচ্ছে, এটাই মিন করছে এই কবিতাটা। এটা আমরা স্কুল লেভেলে পড়েছিলাম। 6 নং উক্তিটি হচ্ছে, তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। এই ছিল তার পংক্তি। এ পর্যায়ে আমরা জানবো শামসুর রহমান ও তার সাহিত্যকর্ম থেকে বারবার পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নের উত্তর। এই প্রশ্নগুলো শিক্ষার্থী ভাই বোনেরা হুবহু তুলে ধরা হয়েছে। আরও প্রশ্ন ছিল, প্রায় 50টির মতো প্রশ্ন ছিল, সেখান থেকে আমরা সিলেক্ট করে 20টি প্রশ্ন নিয়েছি, যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাবে। এই প্রশ্নগুলো বিসিএস, ব্যাংক সহ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন দপ্তর, উপদপ্তরে, অধিদপ্তরে এসেছে, সেইগুলোই আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। কাজেই এখানে প্রত্যেকটি প্রশ্ন, প্রত্যেকটি তথ্যই খুবই গুরুত্বপূর্ণ। কোনো তথ্য বা কোনো প্রশ্নের উত্তরই বাদ দেওয়ার সুযোগ নেই। এখানে আমরা কোনো মডিফিকেশন বা কারেকশন করিনি বা এডিশন করিনি, শুধু করেছি যেটা, সেটি হচ্ছে এখানে 4টি অপশন ছিল, আমরা কেবল কারেক্ট উত্তরটি নিয়েছি, বাকি ভুল 3টি উত্তর ধরিনি। তো চলুন, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, কবি শামসুর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে ঢাকা জেলায়। 2 নং প্রশ্ন, শামসুর রহমানের কাব্য কোনটি? এখানে আরও 3টি অপশন ছিল, মোট 4টি অপশন ছিল, আমরা কেবল সঠিক উত্তরটি নিয়েছি। সঠিক উত্তরটি হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। 3 নং প্রশ্ন, কোনটি শামসুর রহমানের রচনা? উত্তর হচ্ছে নিরালোকে দিব্যরথ। 4 নং প্রশ্ন, শামসুর রহমানের কাব্য কোনটি? উত্তর হচ্ছে রদ্র করটিতে। 5 নং প্রশ্ন, দুঃসময়ের মুখোমুখি কার লেখা? উত্তর হচ্ছে শামসুর রহমান। 6 নং প্রশ্ন, বন্দি শিবির থেকে কার লেখা? উত্তর হচ্ছে শামসুর রহমান। 6 নং প্রশ্ন, প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতাকে? উত্তর হচ্ছে শামসুর রহমান। 8 নং প্রশ্ন, শামসুর রহমানের বিখ্যাত গ্রন্থ? উত্তর হচ্ছে বিধ্বস্ত নীলিমা। 9 নং প্রশ্ন, বিধ্বস্ত নীলিমার কবিকে? উত্তর হচ্ছে শামসুর রহমান। 10 নং প্রশ্ন, বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? উত্তর হচ্ছে শামসুর রহমান। 11 নং প্রশ্ন, নিচের কোন গ্রন্থটি শামসুর রহমানের লেখা? উত্তর হচ্ছে নিজ বাসভূমে। 12 নং প্রশ্নেতে যদি যাই, স্বাধীনতা তুমি কবিতাটি কে রচনা করেন? উত্তর হচ্ছে শামসুর রহমান। 13 নং প্রশ্ন, তুমি আসবে বলে হে স্বাধীনতা কার রচনা? শামসুর রহমান। আমরা এখান থেকে একটা বিষয় ধরে নিতে পারি যে স্বাধীনতা শব্দটি আসলে থাকলেই ম্যাক্সিমাম কবিতা বা কাব্য কিন্তু শামসুর রহমান লিখেছেন। এই ট্রিক বা এই মার্কারটা আমরা ধরে নিতে পারি যে শামসুর রহমান যদি কোনো কারণে যদি আমার ছন্দটি মনে থাকে না, কিন্তু শামসুর রহমানের কোনটি কাব্য বা কবিতা এরকম যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে স্বাধীনতা যদি থাকে, দেখুন ওনার ম্যাক্সিমাম কাব্য কবিতার সাথে কিন্তু স্বাধীনতা, বাংলাদেশ এই শব্দগুলো রয়েছে। এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা অ্যাজামশন করে উত্তর দিতে পারি, সেক্ষেত্রে আমাদের কারেক্ট উত্তর হতে পারে। 14 নং প্রশ্ন, আসাদের শার্ট কবিতার লেখক কে? উত্তর হচ্ছে শামসুর রহমান। 15 নং প্রশ্ন, অক্টোপাস উপন্যাস কার রচনা? উত্তর হচ্ছে শামসুর রহমান। ওনার একটি বিখ্যাত উপন্যাস, উনি সম্ভবত একটি মাত্রই উপন্যাস লিখেছেন, সেটি হচ্ছে অক্টোপাস। 16 নং প্রশ্ন, কোনটি শামসুর রহমানের রচনা? উত্তর হচ্ছে, এই প্রশ্নটি ইনকমপ্লিট রয়েছে, এখানে অন্য একটা অপশন ছিল। 17 নং প্রশ্ন, এলাটিং বেলাটিং কার লেখা? উত্তর হচ্ছে শামসুর রহমান। 18 নং প্রশ্ন, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা কথাটির রচনা কার রচনা? উত্তর হচ্ছে শামসুর রহমান। 19 নং প্রশ্ন, তোমাকে পাবার জন্যে হে স্বাধীনতা এই পংক্তিটি কার? উত্তর হচ্ছে শামসুর রহমানের। 20 নং প্রশ্ন, মেঘনা নদী দেব পারি কল অলাইক নায়ে, আবার আমি যাব আমার পারাতলি গায়ে, পংক্তিটি কোন কবির রচনা? উত্তর হচ্ছে শামসুর রহমান। আজকে এ পর্যন্তই ছিল শিক্ষার্থী ভাই বোনেরা। আশা করছি আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের উপকার হয়, ভালো লাগে। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন, এবং ভালো লাগা বা খারাপ লাগা অথবা কোনো সাজেশন বা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, অথবা পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে বানালে আপনার বেশ উপকার হয় সে বিষয়ে মতামত দিতে পারেন। আপনার মতামতের গুরুত্বের উপর ভিত্তি করে আপনাকে ডেডিকেট করে পরবর্তী ভিডিও নিয়ে আসা হবে ইনশাল্লাহ।
সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। সাফল্যের কোনো শর্টকাট নেই, আপনাকে পরিশ্রম করেই সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাতে হবে। কাজেই পরিশ্রম করার চেষ্টা করুন, পরিশ্রমের কোনো বিকল্প নেই। মেধা মানুষের থাকতে পারে, আমি অনেক মেধাবীকে দেখেছি হেরে যেতে, কিন্তু কোনো পরিশ্রমীকে হেরে যেতে দেখিনি। অর্থাৎ মেধাবীর চেয়ে পরিশ্রমীর অর্জন বা সাফল্য বেশি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।